ক্লাসগুলো শেষ করে দিব। লাস্টের ২ টা ক্লাস আছে। লাস্টের ২ টা চ্যাপ্টার আছে। এখান থেকে প্রশ্ন পড়ার সম্ভাবনা আছে এইবার একটু ভালো করে খেয়াল করবা। ঠিক আছে? এবং আসে। এবং এই ২ টা চ্যাপ্টার খুবই সোজা, একেবারেই সোজা। একটু ভালো করে খেয়াল করতে হবে। ঠিক আছে? আমরা এখানে স্পর্শকের সমীকরণ, স্পর্শকের ঢাল, অবিলম্বের সমীকরণগুলো নির্ণয় করব। ঠিক আছে? অলরেডি আমরা জানি যে স্পর্শকের সমীকরণ কিভাবে নির্ণয় করতে হয়। বৃত্তে পড়ে এসেছি কিন্তু ওই একই জিনিসই। ওখানে আমার ইনফরমেশন গুলো দেওয়া ছিল একভাবে, এখানে ইনফরমেশন দেওয়া থাকবে অন্যভাবে। এই অন্য কিছু ডিফারেন্স নাই। কিন্তু প্রসিডিউর গুলা কিন্তু মোটামুটি এক। ঠিক আছে? তো আমরা মনে করো একটা আমরা যখন বলেছিলাম যে স্পর্শকের সমীকরণ, স্পর্শক কি? স্পর্শক একটা রেখা, আর অন্য কিছু না। স্পর্শক একটা সরল রেখা। কিন্তু সেই সরল রেখাটা কোনো কিছুকে জাস্ট স্পর্শ করে যাবে। কোনো কিছুকে জাস্ট স্পর্শ করে যাবে। আমরা এই চ্যাপ্টারে পড়ব এই স্পর্শকটা, হ্যাঁ, যেকোনো বক্ররেখাকে স্পর্শ করে যাবে। বক্ররেখা। বক্ররেখা বৃত্ত হতে পারে, উপবৃত্ত হতে পারে, পরাবৃত্ত হতে পারে। সবই কিন্তু বক্ররেখা। এগুলো কিন্তু সরল রেখা না। বক্ররেখা কিন্তু। পরাবৃত্ত একটা বক্ররেখা। তুমি যদি বলি বৃত্ত, বৃত্ত একটা আম আ বক্ররেখা। তুমি যদি বলো অধিবৃত্ত, হ্যাঁ, এটাও একটা বক্ররেখা। সবই বক্ররেখা এগুলো। ঠিক আছে? সরল রেখা বাদে যেগুলো আছে সবই কিন্তু বক্ররেখা। এইটাকে এইরকম একটা বক্ররেখাকে সরলরেখা ছেদ করে যাবে। যে সরলরেখাটা জাস্ট স্পর্শ করে যাবে, ছেদ কিন্তু না। স্পর্শ করে যাবে। ছেদ বিন্দু একটা থাকবে। স্পর্শ করে যাওয়ার অর্থ হচ্ছে ছেদ বিন্দু কিন্তু একটা থাকবে। ছেদ বিন্দু যদি দুটো থাকে, কোন বক্ররেখাকে যদি ২ টা বিন্দুতে ছেদ করে যায়, স্পর্শ করে যায়, সেটাকে আমরা বলবো ছেদক। সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমরা স্পর্শক। ঠিক আছে? তো খেয়াল করো, যেকোনো সরলরেখার সমীকরণ, মনে করো একটা সরলরেখার সমীকরণ চাচ্ছি, এই যে একটা সরলরেখা দাগালাম। AB একটা রেখা। AB সরলরেখার সমীকরণ যদি আমরা বের করতে চাই, আমরা একটা সরলরেখার সমীকরণ কেন বের করতে চাচ্ছি? যে সরলরেখার সমীকরণ বের করতে পারলেই কিন্তু আমরা স্পর্শকের সমীকরণটা পেয়ে যাবো। কারণ স্পর্শক মানেই সরলরেখা। তো আমরা শিখেছিলাম যখন সরলরেখা পড়েছি যে একটা সরলরেখার উপর যেকোনো একটা বিন্দু হলেই হবে। সাথে একটা ঢাল লাগবে। এই সরলরেখার উপর যেকোনো একটা বিন্দু হলেই হবে। যেকোনো একটা বিন্দু হলেই হবে। দরকার কি আমার? দরকার বিভিন্নভাবে সরলরেখার সমীকরণ হয়। তো আমরা এখানে এক বিন্দু দরকার, কারণ স্পর্শ করবে তো একটা বিন্দুতে। এই জন্য ওই বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমাকে নির্ণয় করতে হবে, তাই না? দরকার একটি বিন্দু, একটি বিন্দু এবং ঢাল। ঢাল দরকার, একটা বিন্দু দরকার আর একটা ঢাল দরকার। ঢাল তো একটাই থাকবে, সরলরেখার ঢাল তো একটাই হয়, তাই না? এখন খেয়াল করে দেখো, একটা বিন্দু এবং ঢাল লাগবে। তো একটা বিন্দু মনে করো, x1 y1 দিলাম। x1, y1 একটা বিন্দু, একটা বিন্দু দিলাম। আর এই রেখাটার ঢাল মনে করো হচ্ছে m। তাহলে আমরা কিন্তু শিখে আসছি এটা সরলরেখার সমীকরণ হচ্ছে y বিয়োগ y1 ইজ ইকুয়াল টু m ইনটু x বিয়োগ x1। এটা আমাদের সরলরেখার সমীকরণ। সবাই আমরা জানি, ওয়েল নন একটা ইকুয়েশন। যেটা সরলরেখার সমীকরণ হচ্ছে y বিয়োগ y1 ইজ ইকুয়াল টু m ইনটু x বিয়োগ x1। একটা নির্দিষ্ট বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তো একটা নির্দিষ্ট বিন্দু যদি দেওয়া থাকে, আমাদের ঢাল অবশ্যই লাগবে। আমরা কিন্তু এই পজিশনে আসছি, আমরা প্রায় ১ বছর ১.৫ বছর পার করে দিচ্ছি। প্রথম থেকেই কিন্তু আমি তোমাদের শিখিয়েছি ঢাল মানেই কিন্তু ডিওয়াই ডিএক্স। ডিওয়াই ডিএক্স আমি কিন্তু প্রথম ভেক্টর থেকে পড়াচ্ছি। ঢাল মানে হচ্ছে ডিওয়াই ডিএক্স। তাহলে আমার এখানে যে সময় ফাংশনটা দেওয়া থাকবে, সেই ফাংশনের ঢাল হচ্ছে, তাহলে আমরা ডিওয়াই ডিএক্স বের করব। এম মানে কি? এম মানে বেসিক্যালি ডিওয়াই ডিএক্স। ঢাল মানে হচ্ছে tan থিটা ইজ ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স। হ্যাঁ, ঢালও যা, ডিওয়াই ডিএক্স ও যা, ট্যান থেটাও যা, আরো অনেক কিছু আছে। কোটিদ্বয়ের অন্তর আরো যা অনেক কিছু বলতে পারি। এই ৩ টা আমরা ব্যবহার করব এখানে। এখন প্রশ্ন হচ্ছে ঢাল আমার দরকার। ঢাল আমার দরকার, তাহলে কি হবে? ঢাল আমার দরকার, আমার উপাত্তে ডাটাতে যেভাবেই হোক না কেন, আমি ঢালটা বের করে নিব। সে ডিওয়াই ডিএক্স এর মাধ্যমে বের করতে পারি,
থিটা দেওয়া থাকলে থিটার মাধ্যমে বের করতে পারি। ওকে, তাহলে এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে স্যার একটা বিন্দুগামী, দেখো আমি একটা দেখাচ্ছি তোমাদের, এই যে একটা বক্ররেখা দাগালাম, এই যে এটা কিন্তু অবশ্যই একটা বক্ররেখা। এইটা দেখো তো, খেয়াল করো তো, এই বক্ররেখার এই বিন্দুতে ঢাল একরকম, এই বিন্দুতে ঢাল একরকম, প্রত্যেকটা বিন্দুতে বক্ররেখা যখনই মুখ দিয়ে উচ্চারণ করবা তুমি, সেটা সরল না। সরল যদি না হয় তাহলে, সরল হলে কি হবে, প্রত্যেকটা বিন্দুতে ঢালের পরিমাণ একই, শিখেছি সরলরেখা চ্যাপ্টারে। আর বক্ররেখা হলে কি হবে, প্রত্যেকটা বিন্দুতে ঢালের মান আলাদা আলাদা, ঢালের মান আলাদা আলাদা, ঢালের মান আলাদা। এই যে আমি লাল কালি দিয়ে আমি বিন্দুগুলো লাগাইছি, প্রত্যেকটা বিন্দুতে ঢালের মান কিন্তু আলাদা আলাদা। এখন প্রশ্ন হচ্ছে তুমি স্পর্শকটা কোন বিন্দু দিয়ে দাগাবা, সেই বিন্দুটা আমার লাগবে, সেই বিন্দুর ঢাল লাগবে। তা আমি যদি দেখো স্পর্শক যদি এভাবে দাগাই, স্পর্শ মানে কি, যা স্পর্শ করে গেছে, আমি যদি একটু দেখাচ্ছি তোমাদের, এই যে এই বিন্দুকে আমি ঢাল মনে করে বের করব। আমি যদি দেখাই, এই যে এইদিকে দেখো, এই যে এই বিন্দু, এভাবে দেখা, এই যে এই যে এই বিন্দু, দেখো তো, এই বিন্দু, তাহলে এটা একটা স্পর্শক হচ্ছে, মনে করে এই বিন্দুর নাম দিলাম হচ্ছে এ দিলাম আর কি, ইন্ডিকেট করার বোঝানোর জন্য এ দিলাম। তাহলে এই বিন্দুকে আমি রেখার ঢাল কি হবে, একরকম। আবার দেখো তুমি যদি বলো না স্যার আমি এই বিন্দুকে আমি রেখা দাগাবো, দেখো তো আমি যদি একটু দাগাই এখানে, আহ, এই যে দেখালাম, এখানে একটা দেখা দেখালাম, এর নাম দাও এটার বি বিন্দু, এই যে এটা বলো করে দিলাম, এই যে বি বিন্দু। দেখো তো একই বক্ররেখা কিন্তু, এই যে বক্ররেখাটা দেখানো আছে, এই যে বক্ররেখাটা লাল কালি দিয়ে অনেক জায়গাটায়, এই বক্ররেখার এই বিন্দুতে ঢাল একরকম, এই বিন্দু ঢাল আর একরকম। তাহলে দেখো তো এইটা যে স্পর্শ করে গেছে, এই যে রেখাটা, এটা এই রেখার নাম দিলাম হচ্ছে পি কিউ রেখা দিলাম, এটার নাম দিলাম হচ্ছে আর এস, আর এস রেখা দিলাম, এটা একটা স্পর্শক, এই বি বিন্দুতে স্পর্শক। আর পি কিউ রেখাটা হচ্ছে, পি কিউ স্পর্শকটা হচ্ছে এই বিন্দুতে স্পর্শক। স্পর্শক কেন বলছি, এই বিন্দুতে স্পর্শ করে গেছে। এটাকে স্পর্শক কেন বলছি, বি বিন্দুতে, বি বিন্দুতে স্পর্শ করে গেছে। দেখো তো স্পর্শকের চেহারা একই না, কেন, বক্ররেখা যে, বক্ররেখার এক এক বিন্দুতে স্পর্শক এক এক রকম, কারণ কি, ঢাল এক এক রকম। স্পর্শক মানে কিন্তু সরল রেখা। তাহলে আমি যদি আর এস রেখার সমীকরণ বের করতে চাই, বা এই বি বিন্দুগামী স্পর্শকের সমীকরণ বের করতে চাই, একরকম হবে। পি কিউ এর সমীকরণ বের করতে চাই, বা বা বলি যদি যে পি কিউ রেখার সমীকরণ বের করতে চাই, বা এ বিন্দুগামী স্পর্শক বের করতে চাই, এই বক্ররেখার, এই যে বক্ররেখা, এটা এক এক রকম হবে, ঢাল ভিন্ন হবে। দেখো ঢাল ভিন্ন হবে, তাই না? তাহলে আমার, তাহলে কি লাগবে, ঢাল লাগবে আর ওই বিন্দু লাগবে, ঢাল লাগবে, ওই বিন্দু লাগবে। ঢালটা কত, এম, ঢালটা কত, এম, আর ওই বিন্দু কত, x1 y1, এই যে x1 y1, x1 y, তুমি যদি এইটা বের করো তাহলে এটার নাম দেওয়া হচ্ছে x1 y1। তুমি যদি বি বিন্দুকে আমি বের করতে চাও তাহলে এটার নাম দেওয়া হচ্ছে x1 y1। আশা রাখি বুঝতে পারছো বিষয়টা, একেবারে সোজা কথা, ঠিক আছে। এই গেল আমাদের। এইবার খেয়াল করো, আমাদের যদি ট্যান থিটা ঢাল বের করতে বলে, যদি উপাত্ত দেওয়া থাকে প্রশ্নের মধ্যে, ট্যান থিটা বের করবো, কোন দেওয়া আছে মনে করো, আর ডিওয়াই ডিএক্স বের করতে বলে ডিওয়াই ডিএক্স বের করতে বলে, যদি আমাদের উপাত্ত দেখবো, আমরা ডাটা দেখবো, অঙ্ক দেখবো, অঙ্কের মধ্যে থেকে আমি ডিওয়াই ডিএক্স এর মাধ্যমে বের করতে পারছি নাকি থিটার মাধ্যমে বের করতে পারছি, ঠিক আছে। তাহলে আমাদের দেখো স্পর্শকের সমীকরণ হয়ে গেল y বিয়োগ y1 ইজ ইকুয়াল টু m ইন্টু x বিয়োগ x1, বক্ররেখার স্পর্শকের সমীকরণ। অথবা এভাবে লিখতে পারো y বিয়োগ y1 ইজ ইকুয়াল টু dy dx ইন্টু হচ্ছে x বিয়োগ x1, ঠিক আছে। এম এর মানটা আমাদের বের করার টার্গেট, আমরা ডিওয়াই ডিএক্স এর মাধ্যমে বের করতে পারি, ট্যান থিটার মাধ্যমে বের করতে পারি। তাহলে x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ একেবারে সোজা পড়ে আসছে আমরা সরল রেখায়, x1 y1 বিন্দুতে, বিন্দুতে বক্ররেখার স্পর্শকের সমীকরণ, যে কোনো বক্ররেখা, কোনো বক্ররেখার, কোনো বক্ররেখার, বুঝতেই পারছো, বক্ররেখার ক্ষেত্রে অবশ্যই ওই বিন্দুটাই লাগবে যে বিন্দুতে তুমি স্পর্শকের সমীকরণ বের করতে চাচ্ছ। সরলরেখার ক্ষেত্রে ওটা লাগবে না, সরলরেখার প্রত্যেকটা বিন্দুতে ঢাল একই, ঠিক আছে। বক্ররেখার, x1 বিন্দুতে কোন বক্ররেখার স্পর্শকের সমীকরণ, যে যে বিন্দুতে ওই বক্ররেখাটাকে সরল স্পর্শকটা যা স্পর্শ করে, স্পর্শক বললে আমরা বুঝবো যা স্পর্শ করে গেছে, স্পর্শকের সমীকরণ। কথা ক্লিয়ার? ওকে, শেষ। এখন যদি তুমি বলো যে আমার হাতে স্পর্শকের সমীকরণ আছে,
আমি অবিলম্বের সমীকরণটা চাচ্ছি। আচ্ছা, এটা অবিলম্বে পরে যাচ্ছি। এটা একটু শিখাই তাহলে। এটাতে দুটো আমরা একটু কনসেপ্ট পড়বো। মনে করো কোনো একটা স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল এবং কোনো একটা স্পর্শক ওয়াই অক্ষের সমান্তরাল এবং কোনো একটা স্পর্শক অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করেছে। তিনটা বিশেষ ক্ষেত্র, তিনটি বিশেষ ক্ষেত্র, একেবারে সোজা, একেবারেই মুখস্থ করতে হবে না। তিনটি বিশেষ ক্ষেত্র দেখো, খেয়াল করে আমি দেখাচ্ছি, একেবারে ইজি। এই যে এই এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। মনে করো এটা একটা বক্ররেখা, এই যে এটা বক্ররেখা, এটা কিন্তু বক্ররেখা, হ্যাঁ, এই বক্ররেখা নাম দিলাম হচ্ছে এ বি, একটা বক্ররেখা, ঠিক আছে। এ বি এর সমীকরণ তো একটা, সমীকরণ যা থাকে থাকুক, পরে দেখতেছি। এটা এই যে আমি স্পর্শক দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে স্পর্শক। এই যে এই বিন্দুতে স্পর্শক, খেয়াল করে দেখো, এই বক্ররেখা এই বিন্দুতে স্পর্শক, লাল করে দেখাইছি। তো এই স্পর্শকটা খেয়াল করে দেখো তো, এক্স অক্ষের সমান্তরাল কিন্তু। তাহলে এক নম্বর শর্ত হচ্ছে স্পর্শক হচ্ছে বক্ররেখার যে স্পর্শকটা এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল স্পর্শক, সমান্তরাল কে স্পর্শক। আচ্ছা, একটু লিখে নিচ্ছি। স্পর্শক হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। দেখো তো, এক্স অক্ষের সমান্তরাল রেখার ঢাল কত বলো দেখি একজন। এক্স অক্ষের সমান্তরাল রেখা 0। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করেছে? 0 ডিগ্রি। ঢাল তাহলে 0 ডিগ্রি। তাহলে এই এক্স অক্ষের সমান্তরাল রেখার যদি স্পর্শক হয়, এক্স অক্ষের সমান্তরাল রেখার ঢাল, রেখার ঢাল সকলেই আমরা জানি এম ইজ ইকাল টু 0। দেখো খেয়াল করে, এক্স অক্ষের ধনাত্মক দিকে সেই কত কোণ উৎপন্ন করেছে? 0 ডিগ্রি। অবশ্যই 0 ডিগ্রি, ঠিক আছে। এক্স অক্ষের সমান্তরাল, দুটি সমান্তরাল রেখা সবসময় 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাই না? যেহেতু এক্স অক্ষের, ওকে, এম ইজ ইকাল 0 ডিগ্রি। তাহলে কি আমরা লিখতে পারি না যে ডি ওয়াই ডি এক্স ইজ ইকাল টু 0? হ্যাঁ, লিখতে পারি। এইটা গেল একটা কন্ডিশন। তাহলে এক্স অক্ষের সমান্তরাল যদি হয় কোনো একটা স্পর্শক, বেসিক্যালি স্পর্শক মানে সরলরেখা, তাহলে আমরা এটা লিখবো। এটা হচ্ছে ইম্পর্টেন্ট কনসেপ্ট। এবার 2 নাম্বারটা দেখো তো, এটা 1 নাম্বার গেল। 2 নাম্বার হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল। দেখাও একটা, এই যে এক্স অক্ষ ওয়াই অক্ষ দেখাও। এই যে স্পর্শক এবার ওয়াই অক্ষের সমান্তরাল, মনে করে এইরকম স্পর্শক, এটা স্পর্শক। দেখো এটা স্পর্শক, এটা স্পর্শক, এটা হচ্ছে আমার আগের মতো এবি রেখা দিয়ে। এবি একটা বক্ররেখা, এই যে এই বক্ররেখার এই যে এই বিন্দুতে, এই বিন্দুতে হচ্ছে স্পর্শক আমরা দাগিয়েছি। দেখো তো, স্পর্শকটা কিন্তু ওয়াই অক্ষের সমান্তরাল হয়েছে। দুটা কথা বলতে পারি এখানে, এই দুটা কথা বলতে পারি যে আমরা ওয়াই অক্ষের সমান্তরালে বলতে পারি, আবার এক্স অক্ষের উপর লম্ব বলতে পারি। স্পর্শক হচ্ছে কি তাহলে? স্পর্শক হচ্ছে স্পর্শক ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের। এই বলো, এই রেখার ঢাল কত? ওয়াই অক্ষের 90। সমান্তরাল ঢাল কত বলো? ইনফিনিটি, 90 ডিগ্রি না? এম ইজ ইকুয়াল, দেখো এই যে এক্স অক্ষ ধনাত্মক দিকের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, 90 ডিগ্রি। এম ইজ ইকুয়াল টু 10, 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু ইনফিনিটি। তাহলে আমরা কি বলতে পারি? অতএব ডিওয়াই ডিএক্স, ঢাল মানে ডিওয়াই ডিএক্স, আগেই বলেছি ঢাল মানে ডিওয়াই ডিএক্স, এতবার পড়িয়েছি এটা। দেখো কোথায় কাজে লাগে। ফার্স্ট ইয়ারে বলেছিলাম ফিজিক্স পড়াতে, তখন তো তোমাদের গণিত পড়াইতামই না। যে গণিতে কিন্তু ব্যাপকভাবে কাজে লাগবে, এই জন্য ডিটেলস করে পড়িয়েছিলাম ঢাল বিষয়টা আসলে কি। হ্যাঁ, ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু ইনফিনিটি। তাহলে এই জিনিসটা আমরা শিখলাম। ওকে, দুটো জিনিস শিখলাম, এটা মূল বিন্দু, মূল বিন্দু, এই যে দুটো জিনিস শিখলাম। আমরা কিন্তু এটা মুখস্থ করারই দরকার নেই, তিনটা টান দিলে কাজ হবে। 1 2 3, 1 2 3। তাহলে এটা দেখো, স্পর্শক ওয়াই অক্ষের সমান্তরাল কথাটার অর্থ হচ্ছে অবলিক দিয়ে যদি লিখি, এক্স অক্ষের উপর লম্ব, এক্স অক্ষের উপর লম্ব, একই কথা। আবার যদি বলি যে এটা এক্স অক্ষের সমান্তরাল, আমরা যদি অবলিক দিয়ে লিখি তাহলে বলবো ওয়াই অক্ষের সাথে লম্ব, ওয়াই অক্ষের সাথে লম্ব, ঠিক আছে। দরকার নাই লেখা, লিখলাম। 3 নাম্বারটা দেখো, তিনটা বিশেষ ক্ষেত্রে বলেছি। 3 নাম্বারটা হচ্ছে স্পর্শক অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে। দেখো তো খেয়াল করে, আমি একটু দেখাচ্ছি। আমরা কিন্তু বুঝে বুঝে পড়তেছি। আমি তোমাদের এই যে 3 থেকে 3.5 মাস বা 4 মাস, 4 মাস বলবো না টোটাল মিলে, ঈদ গেছে আর একটা ঈদ আসতেছে, 3.5 মাসে আমি গণিতের এতগুলা জিনিস পড়িয়েছি এবং ডিটেলস করে, মোটামুটি ডিটেলস করে, সব একেবারে তার করানোর চেষ্টা করেছি। কিন্তু আমি কোনটাকে একেবারে যেখানে বোঝা দরকার
সেখানে কিন্তু অনেক ধীরে ধীরে করিয়েছি, আমি কিন্তু তাড়াহুড়া করি নাই। এবং তারপরেও কিন্তু সিলেবাস মোটামুটি আগায় গেছে, শেষের দিকে প্রায় মেইন জিনিসগুলো শেষ হয়ে গেছে। হ্যাঁ, দু একটা জিনিস তো তোমাদের ম্যাট্রিক্স, আমি এটাকে গুরুত্ব তো এখানে দিয়ে ম্যাট্রিক্স তোমরা পারো, এখানে তেমন কিছু বোঝার নেই। নির্ণায়ক পড়াবো বলেছি, ঠিক আছে, নির্ণায়ক অবশ্যই পড়াবো, বোঝার ব্যাপার আছে, কি প্রসিডিউর গুলো ব্যাপার আছে, ঠিক আছে। বড় বড় চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ইন্টিগ্রেশনটা হয়ে গেলে আমাদের হয়ে যাবে। এক্স অক্ষের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে ওয়াই অক্ষের সাথে, দেখো দাগায় একটা, এই যে এটা মনে করো স্পর্শক, কোনোভাবে এটা এটা একটা স্পর্শক দেখাও, এই দাগালাম, এটা এই হচ্ছে বক্ররেখা, এই যে বিন্দু স্পর্শ দাঁড়িয়ে, এটা 45 ডিগ্রি। তাহলে দেখো তো, এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি, ওয়াই অক্ষের সঙ্গে কিন্তু সে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে এই রেখার ঢাল কত বলা দেখি, tan 45 ডিগ্রি ইজিক্যাল টু কত, 1। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টকে ঢাল বলে। তাহলে এম ইজিক্যাল টু কত, সমান সমান কোণকে খেলে এই বরাবরই করতে পারে নাকি? দেখো তো, এই বরাবর করতে পারে না সমান সমান কোণ, এই বরাবর করতে পারে না। স্পর্শক কি এদিকে হতে পারে না, এদিকে হতে পারে না, বিভিন্ন দিকে হতে পারে, এরকম হতে পারে, ওই রকম হতে পারে, তাই না? দেখো তো এই স্পর্শকটা দেখো তো, এটা হচ্ছে স্পর্শক, এটাও মনে করে এটার সঙ্গে 45 এক্স অক্ষের সাথে 45, ওয়াই অক্ষের সঙ্গে 45 কোণ উৎপন্ন করেছে। বলতো এই এই যে এই সরলরেখা 45 কোণ উৎপন্ন করেছে, এই এইটার হচ্ছে ইয়া কত বলা দেখি, ঢাল কত বলা দেখি, -1। -1, ভেরি গুড। এম ইজিক্যাল টু tan 135 ডিগ্রি। এই যে এইটুক 35 ডিগ্রি, 90 আর 45 ডিগ্রি ইজিক্যাল টু -1। তুমি আরো দাগাও, এরকম করে অনেকগুলো দাগাও, তুমি একটু টেনে দাও, এটা মনে করে টেনে দিলাম, এই যে দেখো খেয়াল করে, যেইটাই নাও না, এটাকে নিচের দিকে টেনে দিলাম, যত এদিকে ওই 4টা কোঅর্ডিনেট চিন্তা করো না কোনো, যে কোনো 4, এটা 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 এটা, ঢালের পরিমাণ কিন্তু হয় কখনো হবে 1, কখনো হবে -1। তাহলে আমরা কি এখন একটা সিদ্ধান্ত উপনীত হতে পারি না, যে এক্স উভয় অক্ষের সাথে যদি কোনো স্পর্শক সমান সমান কোণ উৎপন্ন করে, তাহলে ঢালের পরিমাণ কত হবে, এম ইজিক্যাল টু +-1। এটা কি সবাই বুঝতে পেরেছো? হয় +1 না -1। আমাদের তো একবার যদি বলে দেয় এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তখন কিন্তু আমরা বলতে পারবো অনলি +1। তো যদি বলি যে অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ, এই দিক বরাবর নাকি এই দিক বরাবর জানি না তো আমি, আমাকে উল্লেখ তো করে বলে নাই, তখন আমরা +-1 দুটাই নিব, কারণ এটাও স্পর্শক এটাও স্পর্শক। তুমি যদি বলো স্যার এখানে, হ্যাঁ এটা হতে পারে, এই যে এটা স্পর্শক হতে পারে, বিভিন্ন দিকে হতে পারে, আমি কয়েকটা দাগাইছি, অনেক রকম হতে পারে। যে অক্ষদের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে এরকম স্পর্শক হাজারো স্পর্শক হতে পারে, হাজারো, হাজারো স্পর্শক হতে পারে, ঠিক আছে। তাহলে আমরা 3টা বিশেষ ক্ষেত্রে পড়লাম। তাহলে অক্ষদ্বয়ের সাথে যদি সমান সমান কোণ উৎপন্ন করে, তখন আমরা লিখবো হচ্ছে ডিওয়াই ডিএক্স ইজিক্যাল, ঢাল মানে ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্স ইজিক্যাল টু +-। 3টা বিশেষ ক্ষেত্রে পড়লাম। তাহলে এই চ্যাপ্টার আমাদের শেষ, এই চ্যাপ্টার আমাদের শেষ। ও আচ্ছা সরি, একটা খালি অবিলম্ব লাগবে, অবিলম্ব আর বোঝার কিছু নেই, অবিলম্ব অলরেডি শিখেছো। তোমাদেরকে যদি একটা প্রশ্ন দেখাই এখন, দেখো মজা লাগবে, একেবারে সোজা জিনিস। তুমি যখন যেটা বুঝবা, যখন তুমি সেটা পারবা, বুঝে বুঝে পারবা, তখন সেটা তোমার জন্য মজা লাগতে বাধ্য। আমি দেখো একটা স্পর্শকের সমীকরণ বের করেছি, খেয়াল করো, মনে করো এটা একটা বক্ররেখা, এটা স্পর্শক, এটা স্পর্শক, আগেই বলেছি এটা বক্ররেখা এবি বিন্দু, এবি একটা বক্ররেখা, হ্যাঁ, এবি এটা এই বিন্দু স্পর্শক, নাম দিলাম, এই বিন্দুর নাম দেবো কি, দাও একটা বিন্দুর নাম দাও, মনে করো x1 y1 বিন্দু দিলাম, x1, y1, এটা হচ্ছে স্পর্শক, ঠিক আছে। তো অবিলম্ব মানে কি, অবিলম্ব মানে স্পর্শকের অবিলম্ব না, অবিলম্ব মানে হচ্ছে বক্ররেখার যে বিন্দুতে তুমি স্পর্শক দাগিয়েছো, যে বিন্দুতে তুমি এটা এটা অবশ্যই স্পর্শক, হ্যাঁ স্পর্শক, হ্যাঁ এটা স্পর্শক। স্পর্শকের সমীকরণ কি দেখি, আমি একটু লিখে নিচ্ছি। স্পর্শকের, এই যে আমি যেটুকু পড়ালাম, এই যে 10টা মিনিট পড়িয়েছি, এই 10টা মিনিট যা পড়েছে, এই 10 মিনিটের মাধ্যমেই এই চ্যাপ্টারের কিন্তু কোনো কিছু আটকাবে না, 95% হয়ে যাবে এই 10 মিনিটের, এই 10 মিনিটের বেসিক দিয়ে, জাস্ট 10 মিনিটস, ঠিক আছে। স্পর্শকের সমীকরণ হচ্ছে, এই বিন্দুতে হচ্ছে y বিয়োগ y1 ইজিক্যাল টু m ইন্টু x বিয়োগ x1, ঠিক আছে, এটা স্পর্শকের সমীকরণ। এটা আমি এখনো, এই স্পর্শকের অবিলম্ব মানে কি, বক্ররেখার যে বিন্দুতে স্পর্শক আছে তার সাথে অবিলম্ব হবে, এই যে অবিলম্ব দেখাচ্ছি, অবিলম্ব, এই যে অবিলম্ব,
এই যে অবিলম্বে দেখালাম, হ্যাঁ এই যে। তো অবিলম্বের সমীকরণ বলো তো, এই যে স্পর্শকের ঢাল আর অবিলম্বের ঢাল গুণ করলে কত পাইতে হবে? কত পাইতে হবে? -1। কত পাইতে হবে? -1 না? এই আমরা জানি দুইটা সরলরেখার ঢাল গুণফল যদি -1 হয় তাহলে পরস্পর রেখা দ্বয় অবিলম্ব লম্ব হবে। তাহলে আমি যদি স্পর্শকের ঢাল যদি বলি m, তাহলে অবিলম্বের ঢাল কত হবে বলো দেখি, একজন পারো নাকি? অবিলম্বের ঢাল কত হবে একদিন বলতে স্যার -1/m। -1/m। প্রশ্ন হচ্ছে কেন? m আর -1/m গুণ করলে -1 হয়, তাই এই দেখো -1, এই যে m আর -1/m গুণ করলে কিন্তু -1 হবে। খেয়াল করে দেখো, m গুণ হচ্ছে -1/m, দুইটা ঢাল গুণ করলে -1 হচ্ছে। তার মানে কি? তার মানে হচ্ছে স্পর্শকের ঢাল যেটা অবিলম্বের ঢাল হবে তার -1/m, মানে উল্টা, মাইনাস ইন্টু উল্টায় দিব। এখন যদি তুমি বলি যে অবিলম্বের সমীকরণ কি, দেখো তো অবিলম্বটা এই বিন্দুগামী, আবার হচ্ছে ঢাল হচ্ছে -1/m, এই রেখার ঢাল হচ্ছে -1/m, এই যে ঢাল, এই ঢাল, ঢাল হচ্ছে এটা। ঠিক আছে, একেবারে সিম্পল। কিন্তু এখন আমি দেখো অবিলম্বের সমীকরণ লিখবো, অবিলম্বের সমীকরণ তো জাস্ট তাই লিখবো। দেখো y বিয়োগ y1 ইজিক্যাল টু m, তো ওটা হবে অবিলম্বের সমীকরণ, m তো ওটা হবে না, -1/m ইন্টু x বিয়োগ x1। হয়ে গেল, হয়ে গেল তো। তাহলে আমরা এখানে যদি এভাবে লিখি y বিয়োগ y1 ইজিক্যাল টু -1/m এর জায়গায় আমরা dy dx লিখলাম, এই তো কথা, ইন্টু x বিয়োগ x1। আমি যেভাবে লিখলাম সেভাবে লিখবা পরীক্ষার খাতায়। বইয়ে এইটাকে সিম্পলিফাই করে অন্য একটা সূত্র দেওয়া আছে, মানে এটাকে সিম্পলিফাই করলে দরকার নেই, এটাই লিখবা। এটা লিখে সোজা, তাহলে তোমার একটা মুখস্থ করে তোমার সবগুলো মুখস্থ হয়ে যাচ্ছে। এটা এই dy dx যেটাকে গুণ করেছে, মানে এপাশে নিয়েছে, সিম্পলিফাইড রূপ তোমার লেখার দরকার নেই, তুমি এটাতেই বসায় দিবা, তাহলে তোমার অঙ্ক হয়ে যাবে। এখানে আমরা ঢাল বের করে নিয়ে এখানে বসায় দিয়ে আমরা ওই আড়াআড়ি গুণ করে যোগ বিয়োগ গুণ ভাগ করে আমরা স্পর্শকের অবিলম্বের সমীকরণ বের করে ফেলবো কিন্তু, ঠিক আছে? আমি যেভাবে লিখলাম সেভাবে লিখবা। এটাকে সিম্পলিফাই, এটা লেখার পর সিম্পলিফাই করতে পারো তুমি, লেখাটা এভাবে শিখবা। -1/m, m মানে dy dx। ওকে, অবিলম্বের সমীকরণ এটা, স্পর্শকের সমীকরণ। স্পর্শকের সমীকরণ অবিলম্বের সমীকরণ একেবারে সিম্পল। চ্যাপ্টার আমার শেষ, আমরা দুই একটা অঙ্ক দেখবো। আমরা দুই একটা অঙ্ক দেখছি, আমরা 1 নাম্বার দেখছি। এগুলা সোজা, এগুলা এক নাম্বারের জন্য আসে, নৈর্ব্যক্তিকের জন্য আসে, ঠিক আছে? যে y ইজিক্যাল টু x² - x প্লাস 1 বক্ররেখাটির 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 x ইজিক্যাল টু 2 বিন্দুতে ঢাল, 2 বিন্দুতে ঢাল নির্ণয় করো। ঢাল কত? ভেরি সিম্পল, আমি একবারে করছি। আমার ঢাল মানে কি dy dx, করো dy dx লিখলাম। x² করলে 2x, x কে করলে হচ্ছে 1, এটা 1 কে করলে 0, তাহলে dy dx আমরা পেয়ে গেছি 2x মাইনাস। তা dy dx কত বিন্দুতে বের করতে বলেছে? x ইকুয়াল 2 বিন্দুতে। অতএব x ইকুয়াল 2 বিন্দুতে ঢাল মানে dy dx, dy dx ইকুয়াল টু 2 ইনটু 2, x এর মান কিন্তু 2 বিয়োগ হচ্ছে 1 ইকুয়াল টু 3। উত্তর শেষ। এবার দেখো 1/4, আমি একটু এগুলো সোজা খুবই। y ইকুয়াল টু x প্লাস 1, তোমরা এগুলো পারো, আমি একটু দেখাচ্ছি তোমাদের, একটু মনে করে দিচ্ছি, তোমাদের মনে করে একটু প্র্যাকটিস হয়ে যাচ্ছে। বক্ররেখাটি, ওই যে 10 মিনিট যে কথাটা বললাম না, 10-15 মিনিট, ওগুলো একটু সুন্দর করে শুনলেই এই চ্যাপ্টারে কোনো কিছু আটকাবে না। বক্ররেখাটি যে সমস্ত বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে, এক্স অক্ষকে ছেদ করে তার ঢাল নির্ণয় করো, তার স্পর্শকের ঢাল নির্ণয়। খেয়াল করো, একটা বক্ররেখা দেওয়া আছে, খেয়াল করো তো এই বক্ররেখাটা কোথায় ছেদ করে? এই বলো তো এক্স অক্ষকে ছেদ করলে কার মান হয়? এই যে বক্ররেখাটি যে সমস্ত বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে, বক্ররেখাটি এক্স অক্ষকে ছেদ করে, তাহলে আমরা যদি সমাধানে আসি, এই বক্ররেখাটি যে এক্স অক্ষকে ছেদ করে কার মান 0? ওয়াই এর মান 0 না? জি স্যার। সমস্ত বিন্দুতে এক্স অক্ষকে স্পর্শ করে ছেদ করে, তো ওয়াই এর মান 0। তাহলে আমি লিখবো যে বক্ররেখাটি, আমি একটু সমীকরণটা লিখে নিব, অবশ্যই আমি সংক্ষেপে লিখছি। বক্ররেখাটি এক্স অক্ষকে ছেদ করে, এক্স অক্ষকে
6 করে 6 10 করে। অতএব y is equal to 0। তো y এর মান কি দেখো তো, y এর পুরোটা লেখো, x plus 1 into x minus 1 into x minus 3 is equal to 0। এখান থেকে আমি কি পাচ্ছি? অতএব x is equal to 1 পাচ্ছি, -1 পাচ্ছি, 3 পাচ্ছি। তিনটা মান পেলাম। x এর মান 1, -1, 3। তাদের স্পর্শকের ঢাল কত? ঢাল বের করতে বলেছে তো। এইসব বিন্দুতে ঢাল লাগবে। তাহলে আমি বলো তো, এই যে বিন্দুগুলির স্থানাঙ্ক কত হয় বলো দেখি একজন? বিন্দুগুলির স্থানাঙ্ক কত হবে? 1, 0, -1, 0, 3, 0। y এর মান তো সবসময় 0। কারণ x অক্ষকে ছেদ করে ফেলেছে। x এর মান যখন 1 তখন হবে বিন্দুটার স্থানাঙ্ক হবে 1, 0। যখন -1 তখন হবে -1, 0। আর 3 যখন 3, 0। এটা বুঝতে পেরেছো? তাহলে বিন্দুগুলির স্থানাঙ্ক, যে বিন্দুতে স্পর্শকগুলি x অক্ষকে ছেদ করে, যে বিন্দুতে স্পর্শকগুলি x অক্ষকে ছেদ করে, সেসব অর্থ বিন্দুগুলির স্থানাঙ্ক লিখে নিই। বিন্দুগুলির, তাই আজকে পরের চ্যাপ্টারে কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, ভালো করে একটু বুঝতে হবে। ওইটা কিন্তু পরীক্ষা আসবে এবার, আমি স্যার গোয়ে মনে আসে ওটা, করছি যে হ্যাঁ, গো নাম্বারে আসে স্যার ওইটা। হ্যাঁ, ওই পরের চ্যাপ্টারে, জি এই স্যার, চ্যাপ্টারে না। দেখো, লঘুমান গুরুমান। লঘুমান গুরুমানের একটা স্পেশাল একটা জিনিস আছে, ওটা সাধারণত করো না। ওটাই পরীক্ষায় দেখলাম আমি টেস্ট পেপারে অনেকগুলা বোর্ডে আসছে, ওগুলো আসে আর কি। ঠিক আছে, ওটা একটু মানে অনেক সময় ভুল হয়ে যেতে পারে, ভুল যেন না হয় সেটা একটু ক্লিয়ার করে দেবো। তোমরা পারো একটু, আরো কনসেপ্টটা একটু মজবুত করে দেবো আর কি। ঠিক আছে, বিন্দুগুলির স্থানাঙ্ক হচ্ছে 1, 0, y এর মান সবসময় কিন্তু 0, যেহেতু x অক্ষে ছেদ করেছে। -1, 0 আর হচ্ছে 3, 0। ঠিক আছে, আমার কি বের করতে বলেছে? ডিওয়াইডি, ঢাল বের করতে বলেছে। সব বিন্দুর ঢাল কত? আমরা আরো একবার একটু রিভিউ করে আরেকটা লাইন আরেকবার একটু রিপিট করছি। বক্ররেখার যে কোনো বিন্দুতে ঢাল বের করতে হলে ওই বিন্দুটা অবশ্যই লাগবে। ঠিক আছে, বিন্দু অবশ্যই লাগবে, কারণ বক্ররেখার বিভিন্ন বিন্দুতে ঢালের পরিমাণ বিভিন্ন রকম, তাই বিন্দু অবশ্যই লাগবে। ওকে, বিন্দু কিন্তু লাগবেই, আর ঢাল তো লাগবেই। ওকে, তাহলে এখন দেখো, আমার y ইজ ইকুয়াল টু কি দেওয়া ছিল, কি দেখে নিই আমরা? x প্লাস 1, x মাইনাস 1, x মাইনাস 3। এরকম যদি থাকে তোমার, তুমি ডিওয়াইডিএক্স তো লাগবে, ঢাল বের করা মানে ডিওয়াইডিএক্স লাগবে। আমরা একটু এইভাবে এখানে ইউভি এর সূত্র বসাবো না। এখানে আমরা একটু এই কাজটা করলে ভালো হয়। y is equal to x square minus 1 into x minus 3 গুণ করে দাও, x কিউব minus 3x square minus x plus 3। এটা পেলাম আর কি। হ্যাঁ, এই গুণ করলে ভুল হতেও পারে। x কিউব minus 3x square minus 1 minus ঠিকই আছে। dy dx পেলে বের করবো আমরা, তাহলে 3x square minus 6x minus 1 dy dx বের করেছি। তাহলে এই বিন্দুতে একবার ঢাল বের করবো, এই বিন্দুতে একবার ঢাল বের করবো, এই বিন্দুতে একবার ঢাল বের করবো। ঠিক আছে, যখন তাহলে আমি লিখবো 1, 0 বিন্দুতে dy dx, ঠিক আছে, ইজ ইকুয়াল টু কত? 3 ইন্টু x এর মান 1 আর y এর মান 0। এখানে তো y নাই, 1 স্কয়ার মাইনাস 6 ইন্টু 1 মাইনাস 1। তাহলে মাইনাস হচ্ছে 6, 7, 4 মাইনাস 4। তারপর হচ্ছে -1, 0 বিন্দুতে বের করবা এইভাবে, বিন্দুতে dy dx এটা বের করবা, তারপর 3, 0 বিন্দুতে dy dx মানগুলা বসায় দেবো। হ্যাঁ, আমি আর দেখালাম না। এবার খেয়াল করো, 2 নম্বরে একটা করব আমরা। ঠিক আছে, একটা একটা করে দিব প্রত্যেকটা। যে y ইজ ইকুয়াল টু দেওয়া আছে x কিউব মাইনাস 3x প্লাস 2। ঠিক আছে, এটা একটা বক্ররেখা। বক্ররেখায় যে সমস্ত বিন্দুতে স্পর্শকগুলি x অক্ষের সমান্তরাল, স্পর্শকগুলি x অক্ষের সমান্তরাল, তাদের স্থানাঙ্ক নির্ণয় করো। ওই যে যে সমস্ত বিন্দুতে আমার হচ্ছে স্পর্শকগুলি x অক্ষের সমান্তরাল, ওই বিন্দুগুলো স্থানাঙ্ক স্থানাঙ্ক নির্ণয় করো। দেখো, প্রথম কথা হচ্ছে স্পর্শকগুলি, আমার মনে করো স্পর্শকগুলি x অক্ষের সমান্তরাল হলে কি হয় জানা নেই। দেখো তো, আমি বলেছি 3টা টান দেওয়া শিখতে হবে। 3 টান দাও, x অক্ষের সমান্তরাল না? এই যে 1, 2, এই যে x অক্ষ y অক্ষ, স্পর্শক কার সমান্তরাল? x অক্ষের সমান্তরাল। মনে মনে চিন্তা, এটা লেখা লাগবে না, দাগানো লাগবে না কিন্তু।
তাহলে দেখো তো এক্স অক্ষের সমান্তরাল স্পর্শক, তাহলে কি হবে? ডিআই ডিএক্স ইকুয়াল কত হবে? 0। 0 তাহলে আমি এক্স ডিআই ডিএক্স বের করবো এখান থেকে। যে ওয়াই ইজ ইকুয়াল দেওয়া আছে, গিভেন, লিখবা, লেখার সিস্টেমটা রাখবে। দেওয়া আছে বক্ররেখার সমীকরণ ওয়াই ইজ ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 3x প্লাস 2। তারপর লিখবো উভয় পাশে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, লিখতে পারো নাও পারো, সরাসরি ডিআই ডিএক্স লিখলেই হবে। 3x² মাইনাস 3। তারপর লিখবো যেহেতু স্পর্শকগুলি এক্স অক্ষের সমান্তরাল অতএব, কথাটা লিখলাম না, লিখবা তুমি, যেহেতু স্পর্শকগুলি এক্স অক্ষের সমান্তরাল অতএব ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 0। আর ডিওয়াই ডিএক্স এর মান কত পেয়েছো? 3x² মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 বা x² ইজ ইকুয়াল টু 1, অতএব x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1, মানে একবার 1 একবার মাইনাস 1, একবার 1 একবার মাইনাস 1। x এর মান আমার বিন্দুগুলির স্থানাঙ্ক লাগবে, স্থানাঙ্ক পেতে হলে কি লাগে? x এর মানও লাগে, y এর মানও লাগে। x এর মান তো পেয়ে গেছি, y এর মান কোথায় পাবো? এই যে x ইজ ইকুয়াল টু 1 হলে y ইজ ইকুয়াল টু 1 কিউব মাইনাস 3 ইন্টু 1 প্লাস 2, তাহলে কত পাচ্ছি? 0 পাচ্ছি। তারপর x ইজ ইকুয়াল টু মাইনাস 1 হলে y ইজ ইকুয়াল টু মাইনাস 1 এর উপর কিউব মাইনাস 3 ইন্টু মাইনাস 1 প্লাস 2, তাহলে আমরা পাচ্ছি কত দেখো তো? মাইনাস 1 প্লাস 3 প্লাস 2 সমান সমান হচ্ছে প্লাস 4। তাহলে অতএব বিন্দুগুলির স্থানাঙ্ক কত হবে? যখন তুমি 1 নিয়েছো তখন y কত পাবে? 0। তাহলে অতএব বিন্দুগুলির স্থানাঙ্ক এই চ্যাপ্টার বেশি সোজা। হ্যাঁ, কারণ এখানে তো আর অন্তরীকরণ গুলো তার কঠিন না। বিন্দুগুলির স্থানাঙ্ক হবে 1,0। দেখো x এর মান যখন 1, y এর মান 0 পেয়েছো, x এর মান যখন মাইনাস 1, y এর মান পেয়েছে 4। উত্তর শেষ। স্যার ডিওয়াই ডিএক্স ইকুয়াল 0 কেন? দুবার কল দেয়, বারবার কেটে দিচ্ছি। এবার দেখো 3 এর 1, ওই অন্য 2 এর 1 2 3 4 সব করে ফেলবা বাসায়, একেবারে সোজা, মজার চ্যাপ্টার, মজাই মজাই করবা। এবার দেখো x² প্লাস 4y² ইজ ইকুয়াল টু 8। বক্ররেখা উপবৃত্ত লেখা আছে, আমি বক্ররেখা লিখলাম। উপবৃত্ত একটা বক্ররেখা অবশ্যই, অধিবৃত্ত উপবৃত্ত এগুলো সবই হচ্ছে বক্ররেখা। বক্ররেখার যে সমস্ত বিন্দুতে এই কেটে গেলে একজন লিঙ্ক দিয়ে দিও। বক্ররেখা যে সমস্ত বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের লম্ব, এক্স অক্ষের উপর লম্ব, তাদের স্থানাঙ্ক বের করো, একই আগের মতোই তাদের স্থানাঙ্ক। তো মনে নাই তোমার? মনে করো আগের মতো, যে মনে নাই স্যার কিভাবে করি, দাগাও, 3 টান দাও, 1 টান 2 টান, এক্স অক্ষের উপর লম্ব কিন্তু, এই যে এক্স অক্ষের উপর লম্ব কিন্তু এইটা, এই যে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তাই এইটা আমার কি বলে, এটা হচ্ছে স্পর্শক। বক্ররেখা দাগানোর দরকার নাই তোমার, এটা স্পর্শক। আমি এটা বুঝাচ্ছি, তোমার তো প্রশ্নের মধ্যে লিখতে হবে না, এটা দাগাতে হবে না, তুমি বের করে নেওয়ার জন্য তুমি বের করছো, মানে দাগাইছো, 3 টান দিয়েছো, ঠিক আছে, 1 2 3। তো এটা ডিআই ডিএক্স কত হয় বলা দেখে? ইনফিনিটি না? এই যে 90 ডিগ্রি, ঢালের মান হচ্ছে ইনফিনিটি। তাহলে আমরা এখন এখান থেকে ডিআই ডিএক্স টা বের করে নিব। দেখো খেয়াল করো, যে x² প্লাস 4y² ইজ ইকুয়াল টু 8। x² কন্তরীকরণ করলে কত হয়? 2x হয়। এই একজন বলো দেখি 4y² কন্তরীকরণ করলে কত হয়, দেখি পারো কিনা, নাকি ভুলে গেছো? বলো, যেতাম বলো। 2 dy dx 2 কেন রে বাবা? 4y² 8 তো dy এখানে, by dx 8y ডিভাইড dx। হ্যাঁ, y² কে আগে করলে ছিল 2y না, তাহলে 8y স্যার, ডিভাইড এই dx 4 তো ইজ ইকুয়াল আগে কত? ছিল, আসলে পরে নেই। হ্যাঁ, পাওয়ার আগে চলে আসছে, 4 2 8 হলো, আর y² কে করলে 2y, আর 4 জি তো স্যার। ছিল, তাহলে 8y, আর y কে করলে ডিভাইড dx ইজ ইকুয়াল টু 8 কে করলে কত? 0। এখান থেকে আমি ডিভাইড dx বের করে নিই। ডিভাইড dx ইজ ইকুয়াল টু মাইনাস 2x ডিভাইড বাই 8y ইজ ইকুয়াল টু x ডিভাইড বাই 4y মাইনাস, ঠিক আছে, এটা আমার ডিভাইড dx, ঠিক আছে, এটা। তো এখন বলেছে কি শর্ত মতে, আমি আর ওই কথাটা লিখলাম না, লিখবা যেহেতু স্পর্শকগুলি এক্স অক্ষের উপর লম্ব, অতএব ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু ইনফিনিটি, আমি সরাসরি লিখলাম শর্ত মতে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু ইনফিনিটি। ইনফিনিটি ইজ ইকুয়াল লিখবো 1/0, লিখবা ইনফিনিটি ইজ ইকুয়াল টু 1/0 মাইনাস x ডিভাইড বাই 4y ইজ ইকুয়াল টু 1/0, বা এখান থেকে x ইজ ইকুয়াল টু 0 হবে না,
ওয়াই ইজিক্যাল 0 হবে, বলো দেখি একজন নাকি পেঁচায় ফেলো, দেখি তো একটু চেক করে নিই। এক্স ভাগ 4y ইজিক্যাল টু 1 ভাগ 0, এক্স ইজিক্যাল 0 হবে নাকি ওয়াই ইজিক্যাল 0 হবে? ওয়াই। হ্যাঁ ওয়াই। এই যে 4y কে গুণ করলে 4y, তাহলে 4y ইজিক্যাল টু 0 বা y ইজিক্যাল 0। তো y এর মান যদি তুমি এখন, আমার তো স্থানাঙ্ক লাগবে, আমার টার্গেট কোঅর্ডিনেট স্থানাঙ্ক লাগবে, তাহলে y এর মান x এর মান দরকার না? হ্যাঁ দরকার। তাহলে এখানে আমরা x এর মান বের করি। অতএব x স্কয়ার প্লাস 4 ইন্টু 0 স্কয়ার ইজিক্যাল টু 8। আমি x y এর মান 0 বসালাম, এই সমীকরণে বসালে আমি y এর মান পেয়ে যাবো, x এর মান 0 বসালে, তাই না? x স্কয়ার ইজিক্যাল টু 8, অতএব x ইজিক্যাল টু প্লাস মাইনাস 2√2। তাহলে বিন্দু স্থানাঙ্ক কত হবে? প্লাস মাইনাস 2√2, 0। অতএব বিন্দুটির স্থানাঙ্ক, বিন্দুগুলির স্থানাঙ্ক, দুইটা বিন্দু কিন্তু, হ্যাঁ, এই জন্য আমরা বিন্দুগুলির স্থানাঙ্ক লিখি। বিন্দুগুলির স্থানাঙ্ক প্লাস মাইনাস 2√2, হয়ে গেল। 3 এর এক শেষ, 3 এর সব শেষ। 4 নাম্বার দেখো, 4 এর 2 নাম্বারটা আমরা প্রত্যেক টাইপের একটা করে অঙ্ক করছি। 4 এর 2, 4 এর 2 বলেছে যে এত বক্ররেখা স্পর্শক সমান সমান কোণ উৎপন্ন করে, অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে, ঠিক আছে? আমি একটু লিখে নিচ্ছি, y ইকুয়াল টু x কিউব মাইনাস 3x স্কয়ার মাইনাস 2x প্লাস 1। বক্ররেখার স্পর্শক কি করে? অক্ষদ্বয়ের সাথে সমান সমান, এই বলো তো, কেবলই পরে আসছি থিওরিতে, সমান সমান কোণ উৎপন্ন করে। কি হবে? এই কি হবে? dy dx is সমান equal সমান to কোণ, minus 1 ভাগ m। এরা মানে ঢাল না is equal to minus 1 ভাগ m। না 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 না, হয় নাই। বক্ররেখা স্পর্শক অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করলে আমাদের dy dx is equal to প্লাস মাইনাস 1 হবে, মাত্র শিখাইছি। এই যে খেয়াল করে দেখো, সমান সমান কোণ উৎপন্ন করে, ঠিক আছে? এই যে সমান সমান কোণ উৎপন্ন করে, সমান সমান কোণ উৎপন্ন করলে m is equal to প্লাস মাইনাস 1। ওকে, তাহলে আমরা এটা শিখেছি। তাহলে আমরা আগে dy dx বের করে